হ্যালো। জি স্যার। ধরেন অনেকেই আছে ওই নেশার জগতে পড়ে গেলে পরে ওইখান থেকে বের হইতে পারে না। আজকে আমার এক ফ্রেন্ডে ফোন দিয়ে মানে কইতেছে যে গত সপ্তাহে এসে বারে গেছে, আবার সামনেও যাবে। তা আপনি বারে গেলে তো আপনার লস, এটা তো অন্য কারো কেন? লস না, তাই না? জি স্যার। আমার জীবনে আমি একটা সিগারেটও টানতেছি না। এটা আমার জীবনে। আমি ধরেন একটা সময়, তখন বয়স কম ছিল, ওই 1-1.5 মাসের মতো সিগারেট খাইছিলাম। তো ওইটা আসলে সিগারেট খাওয়া বলে না। পরে ধরেন যে আর কখনো খাওয়া হয় নাই। এখন আমার কাছে ধরেন দুইটা জিনিসের গন্ধ সব থেকে বিশ্রী লাগে, এক হলো সিগারেটের গন্ধ, জি আর জি একটা আমাদের দেশে কয়েলের গন্ধ আছে না। জি জি, এটা আমারটাও বেশি লাগে। কয়েলটা আমি আমার রুমমেটে যখন ধরায় আমি আর লগে ঝগড়া লাগিয়ে দিই, ও বাইরে কি করলেন স্প্রে ধরেন মেরে দিই, এটা করি এটা। গ্রামে তো ধরেন কয়েল মোটামুটি লাগে, কিন্তু আমি যেই ঘরে ঘুমাই ওই ঘরে কয়েল লাগাইতে পারে না কেউ। আমি ধরেন ওই অন্য অন্য ঘরের খাটের নিচে দিয়ে আসি, কারণ ওই গন্ধটা আমার কাছে একদম বিশ্রী লাগে। জি স্যার, এটা খুব খারাপ গন্ধ হয়। এখন সিগারেট মদ এবার গাঁজা খাইও দেখা যায় যে অনেকে ভালো কিছু করে, মানে সেইগুলা রেয়ার। আবার অনেকেই এখন আছে যে যে বলে ধরেন, স্যার দিত না বলে, এই যে একবারে গ্রিন কার্ড বলে দেয় না এখন আর নতুন নিয়মে। না এখন তো ধরেন আপনার আগের থেকে নিয়ম একটু কঠিন করে ফেলছে আর কি। হ্যাঁ। কারণ ট্রাম্প আইসা ওই ঝামেলা শুরু করছে। হুম। অবৈধ এটা নিয়ম লোকগুলো, আবার চেঞ্জ হইতো না। আপনি আপনি লিগ্যাল ওয়েতে আসলে, লিগ্যাল ভাবে থাকলে তো আপনার কোনো সমস্যা নেই। হুম। আর এখানে তো এই যে আমাদের দেশ থেকে ধরেন, শুধু আমাদের দেশ থেকে না, সারা পৃথিবী থেকেই যদি হুম। লিগ্যাল ওয়েতে আসে 10 জন 20 জন আসে আপনার ওই সাগর পাড়ি দিয়া, জঙ্গল পাড়ি দিয়া, হ্যাঁ বিভিন্ন ভাবে আসে, হুম। টারজান ভিসা। আবার ধরেন আইসা টার্জান ভিসা, হ্যাঁ। আসবেও 2 নাম্বারই করে, আবার এখানে আইসাও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে, এই আর কি, মানে সবকিছু মিলাই ধরেন এগুলা, এগুলার জন্য ট্রাম্প মানে খেপছে। আচ্ছা। স্যার আমার যদি মনে করেন পরীক্ষাটা আসা আসা বললো, বা রেজাল্ট আসা বললো, যে কোনো রেজাল্ট 2 পয়েন্ট বা সামথিং মামথিং যে কোনো হইলো, 2 পয়েন্ট মানে? এবার যদি মানে ওভারঅল সিজিপি আর কি 2.5 এরকম, ও আমি আপনার ওই সর্বনিম্ন যে ধরছি অনার্সেরটা? আন্ডারস্ট্যান্ডটা। হ্যাঁ বলেন। আর 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 আইএলটিএস এ আমি অনেক স্ট্রাগল করে 6 তুললাম। হুম। সাড়ে পাঁচ যে কোনো ভাবে পাইলাম, আমি এটা জানি যে যে কোনো ভাবে পরীক্ষা দিলে আইসা করবো। হুম। স্ট্রাগল বা ছয় তুললাম। তখন সেক্ষেত্রে আমার আমেরিকা বা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কিরকম হতে পারে, বা এখন অস্ট্রেলিয়া বা আপনার যে একাডেমিক রেজাল্ট, হুম। এটার জন্য আপনি ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। মানে ভালো আর খারাপ বলতে বোঝাচ্ছি যে আপনার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আপনার তারা একটা নির্দিষ্ট স্কোর চায়, যে আপনার হুম। অনার্সে মানে পয়েন্ট 3 লাগবে বা 3-এর উপরে। জি স্যার। আবার অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনার 2 দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আইএলটিএস তো হলো আপনার একটা ইংলিশের লেভেল পরীক্ষা আর কি, এটাই, এছাড়া আর কিছুই না। তো আপনার হাতে অপশন থাকবে অনেক, ওইটা নিয়ে টেনশন করেন না। 2.5 দিয়েও আপনি অনেক বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারেন। বিশ্ববিদ্যালয় আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে কিনা সেটা তাদের বিষয়, কিন্তু জি। অ্যাপ্লাই করার জন্য আপনার হাতে অনেক ইউনিভার্সিটি থাকবে। যেমন অনেকেই তো আসে এখানে আপনার এমওআই দিয়ে, তারপরে পিটিই দিয়ে, অনেক ধরনের ইংলিশের মানে পরীক্ষা দিয়ে, যেগুলা ওই আইএলটিএস এর মতো এত কঠিন না। সেটা আপনার দেখতে হবে যে হুম। আপনার কোন ইউনিভার্সিটি ওইগুলা অ্যাকসেপ্ট করতেছে। বুঝতে জি। পারছেন? আপনার একাডেমিক রেজাল্ট যেই রকমই হোক সমস্যা নাই, এখন মেইন ফোকাস করেন যে আপনি আইএলটিএস একটা ভালো স্কোর তুলবেন। তারপরে ঘাটাঘাটি করলে
একটা না একটা সলিউশন বের হবেই। আপনার আমেরিকা অস্ট্রেলিয়া না যাইতে এটা হবে, ঠিক এটা তো বাধ্যতামূলক না আপনার। বাধ্যতামূলক হলো দেশ ছাড়া। নিশ্চয় জি। ধরেন আপনি দেশে থাইকা এক মাসে 30,000 টাকা কামাইতেছেন, আপনি যদি আফ্রিকাতে গিয়ে মাসে 90,000 টাকা কামান, আপনি যাবেন না কেন? জি অবশ্যই। আপনার কথা হলো বিদেশ। বিদেশ জি মানে তো স্যার। মিয়ানমার, বিদেশ মানে ইন্ডিয়া। মানে দেশটা পার হইলেই তো বিদেশ। না আমার কথা হলো, স্যার যদি বিদেশ যদি যায় ভালো একটা কান্ট্রিতে যাইতে হবে, এই জন্য আল্লাহ যত কিছু হোক, 1 বছর পরে হোক 2 বছর পরে হ্যাঁ, হোক, এখন আমার আপনার এটা কোনো ম্যাটার। ইউরোপের অনেক দেশ আছে আপনার থেকে আরো খারাপ স্কোর দিয়ে পোলাপান যাইতেছে, কোনো সমস্যা নেই। আর আপনি একটা দেশে ঢুকতে পারলে তখন আপনি অনেক লাইন গেট মানে পেয়ে যাবেন। আপনার নিজের মধ্যেও ওই ধরনের একটা স্পিড চলে আসবে যে না, আমি এখন এই দেশ থেকে অন্য দেশে কিভাবে যাব। আমার একটা স্টুডেন্ট ছিল, সে সাউথ কোরিয়াতে গেছিল, ওই কোরিয়া থেকে এখন অস্ট্রেলিয়া গেছে। অনেকেই আছে আপনার ইংল্যান্ডে যায়, ইংল্যান্ড থেকে পরে আপনার ওই পর্তুগালে গেছে। আমাদের একটা ফ্রেন্ড, সে ইংল্যান্ডে গেছে আইএলটিএস কইরা, তো দেখছে যে ইংল্যান্ডে ওই রকম সুবিধা হবে না তার জন্য, তো এখন চলে গেছে পোল্যান্ডে। আরেকজন ছিল পর্তুগালে, পর্তুগাল থেকে পোল্যান্ডে গেছে। এই আর কি। স্যার কোরিয়া থেকে কিভাবে অস্ট্রেলিয়া, এটা কি ক্রেডিট ট্রান্সফার করে নাকি ব্যাংক ব্যালেন্স দেখায় সেরিয়া করে? না না, কোরিয়া থেকে সে হলো আপনার ওই কোরিয়াতে কোর্স কমপ্লিট করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে, করে তারপরে আবার অস্ট্রেলিয়ার ভিসা লাগাইছে। ওইখান থেকে না দেশ থেকে? দেশে গেছে কিনা আমি জানি না, তো হয়তো বা ওইখান থেকেই চলে গেছে আর কি। আচ্ছা। যেমন ধরেন আপনি ইউএসএ তে আসলেন, ইউএসএ ভিসা পাবেন আপনি 5 বছর। আপনি হুম। ইউএসএ তে আইসা কানাডার ভিসা লাগাইছেন, তো কানাডা আপনাকে ভিসা জি। দিবে 10 বছর, বা আপনার পাসপোর্ট যতদিন আছে ততদিনের মানে ভিসা দিবে। ধরেন আপনি 2025 সালে পাসপোর্ট করছেন, 10 বছরে 35 সাল পর্যন্ত। আপনি ইউএসএ হুম। তে আইসাই যদি কানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আপনার কানাডার ভিসা হইলো। ওই 10 বছরে যে ভিসা পাইছেন, এখন আপনি চিন্তা করতেছেন যে আমি ইউএসএ তে থাকবো না। তো জি। আপনি আপনি কানাডায় ভিজিট ভিসায় যে 10 বছর তো মানে থাকতেই পারবেন। ওইখানে গিয়ে আপনি কাজ করবেন, জি থাকবেন। আর একটা দেশে ঢুকতে পারলে পরে অন্যান্য দেশের আপনার ভিসা দেয়। বাংলাদেশ থেকে সকল দেশের ভিসা পাওয়া কঠিন, কিন্তু অন্যান্য দেশ থেকে ভিসা পাওয়া এত কঠিন না। একটা কঠিন না, এটা ঠিক। এমন অনেক লোক অন্যান্য আছে দেশ যারা থেকে বাংলাদেশ থেকে ইউএস এর ভিসা হয় নাই, কিন্তু মালয়েশিয়া গেছে বা সিঙ্গাপুরে গেছে, ওইখান থেকে আপনার ওই ইউএস এর ভিসা হয়ে গেছে। বুঝছেন? বুঝছি। কারণ বাংলাদেশ তো অনেক কানাডা ভালো তো দেশ। ইন্টারভিউ নিয়ে না। হ্যাঁ। কানাডাতে কোনো ইন্টারভিউ না, হয় না। কানাডা আর অস্ট্রেলিয়ার তো স্টুডেন্ট বিষয়ের জন্য কোনো ইন্টারভিউ ইন্টারভিউ নাই। আপনি ধরেন যে সব থেকে একমাত্র কঠিন আমেরিকার জন্য হয়েছে আমেরিকা। ইন্টারভিউটা আছে। বুঝছেন? আমেরিকাই হয়েছে সব থেকে কঠিন, তবে ওদের একটা সিস্টেম ভালো যে জি। আপনাকে আপনার রেজাল্টটা সাথে সাথে জানাই দিবে। বুঝছেন? হুম। কানাডায় যেমন আপনার দেড় দুই মাস এটা সময় ঠিক। লাগবে, কিন্তু সাত আমেরিকাতে আপনাকে সাথে সাথে জানাই দিবে। যদি আপনার হয় হয়েছে তাহলে কিনা আপনার না ওই, হয়েছে না। যদি আপনার হয় তাহলে পাসপোর্ট রেখে দিবে। আর যদি না হয় তাহলে সাথে সাথে পাসপোর্ট দিয়ে দিবে। জি। তো তুমি তোমার পাসপোর্ট নিয়ে যাও। যেমন আমাদের মানে আমার ভিসা হওয়ার পরে, মানে এদের কত হইলো? ভিসা হওয়ার পরে আপনার পাসপোর্ট রেখে দিয়েছে, পরে একদিন পরে মেইল আসছে যে অমুক জায়গা থেকে পাসপোর্ট নিয়ে আসতে হবে। পরে গেলাম, পাসপোর্ট নিয়ে আসছি। মানে পাসপোর্ট রাখা মানে আপনার ভিসা হয়েছেই। পাসপোর্ট রাখা দিছে, ভিসা হয় না, এটা ইউএস এম্বাসির মনে হয় কোনো রেকর্ড নাই। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ওই পাসপোর্ট দিয়ে দিছে, তারপরে অনেক সময় আপনাকে পরে আবার মেইল দিয়ে জানায় যে আপনি আবার আসেন। ওইগুলো রেয়ার কেস। তো যাই হোক, ওই কোন দেশে যাবেন না যাবেন সেগুলো ইয়া পরে আছে চিন্তা। ওই যে আমরা কতক্ষণ প্রশ্ন করছিল স্যার? এমনিতে কি হ্যাঁ, কি প্রশ্ন করছিল কতক্ষণ? প্রশ্ন করছে অনেক, মানে আপনার আমি কতক্ষণ প্রশ্ন করছিল কি ব্যাপারে? 15 15 মিনিট। আমারে যেই প্রশ্ন করছে, আমি যেই কাউন্টারে পড়ছি ওই কাউন্টারে এত প্রশ্ন করে না। আহ, কেন ওই মানে ইউনিভার্সিটিতে এতক্ষণ শুধু যাইবা? ইংলিশে কথা বলছেন নাকি?
হ্যাঁ, আপনি স্টুডেন্ট ভিসায় আমেরিকা আসবেন বা অন্য জায়গায় যাবেন, আপনি কি বাংলা বললে হবে? আপনি ইংলিশ পারেন সেটাও তো সার্টিফিকেট দেখাইছেন। না না। কেন এই ইউনিভার্সিটি, কেন অন্য হুম, ইউনিভার্সিটি না, অন্য কোনো দেশ কেন না, বাংলাদেশে কি করো, তোমার বাবা কি করে, তারপর তোমার ফিউচার প্ল্যান কি, তুমি কি দেশে আসবা নাকি ওই দেশে থাকবা, হুম, ওই দেশে কোনো রিলেটিভ আছে কিনা, বাংলাদেশে কবে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, এখন তুমি কি করতেছো, নতুন একটা দেশে যাইবা তোমার ভয় লাগতেছে কিনা, বা আমি তোমাকে কেন ভিসা দিব, বুঝছি। যে তোমার সবকিছু ঠিক আছে কিন্তু তোমার আমি ভিসাটা কেন হ্যাঁ রে, দিব? প্রশ্ন করে ভাই। বুঝছেন? তো প্রশ্নের কোনো শেষ নাই। আর আপনি আরে সত্য বলেন মিথ্যা বলেন, আপনাকে না, কনফিডেন্টলি প্রশ্ন শেষ বলতে নাই। হবে। যেমন আইএলস এর স্পিকিং টেস্টে আপনি যাই পারেন না কেন, আপনাকে কথা বলতে হবে। কথা বললে তারপরে জি তারা স্যার। ডিসাইড করবে যে না, সে তো বলতেছে, এখন ভুল বলুক আর শুদ্ধ বলুক, তাকে একটা স্কোর হুম, দেওয়া উচিত। বুঝতে পারছেন? এখন আপনি যদি জি না বলে স্যার। যদি চুপ করে থাকেন তাহলে তো স্কোর পাবেন না। ধরেন আপনি মনে করতেছেন হুম, যে আমি তো এটার উত্তর দিতে হ্যাঁ পারবো ঠিক। না। মানে আপনার একটা এক্সাম্পল দিই, আমার এক ফ্রেন্ড, সে ক্লাস 8-এ। না, তখন তখন বিশ্বাস শিক্ষা হয়ে যাবে, তখন মোটামুটি কোনো ধারণা নিয়ে আসে না, বলে ফেলতে পারবো যে এই কারণে ঠিক আছে, ওই দেশটা ভালো, ওই দেশের মানে ইয়া ভালো, এডুকেশন টপ লেভেল সিস্টেম ভালো। কান্ট্রি। ঠিক আছে, ওখান থেকে ভালো সবকিছু ইয়া। তো ওই ওই ফর দিস রিজন আই ওয়ান্ট টু গো দিস না, সেটার আগে তো আপনি ধরেন কান্ট্রি। এরকম সিস্টেম 2-3 মাসের কয়েকটা ট্রেনিং কথা এর সময় পাবেনই। কি কি ধরনের প্রশ্ন করতে পারে, ওই প্রশ্ন করলে কি উত্তর দিবেন, সেটা তো আপনি প্রিপারেশন নিয়েই যাবেন। কেউ তো আর প্রিপারেশন ছাড়া এম্বাসিতে যায় না। লিস্ট আপনি 15-20টা প্রশ্ন পড়ে বোঝা যায় যাবেন, না, হ্যাঁ যে অবশ্যই। এই প্রশ্নগুলাই নর্মালি জিজ্ঞেস করে, হুম, এবং এগুলা কম বেশি সবাই জানে, জি স্যার। যে এই প্রশ্ন করলে এই উত্তর, বা হয়তো উত্তর কারো কারোটা একটু ভিন্ন হয়, কিন্তু এই প্রশ্ন আপনাকে করবেই। যেমন ধরেন আমেরিকায় কয়েক হাজার ইউনিভার্সিটি আছে, আপনি ওই জি এটা ইউনিভার্সিটিতে কেন যাবেন? তো কেন তো জানেন? হুম, তো সেটার প্রশ্ন আপনার রেডি রাখতে হবে। এখানে ফ্যাসিলিটি সুবিধা ভালো, পড়াশোনা। পড়াশোনার সুবিধা তো পুরো আমেরিকাতেই ভালো। এখন ধরেন আপনার জি সাবজেক্ট রিলেটেড অবশ্যই। ওই ইউনিভার্সিটি ভালো, সেটা বলতে হবে। জি জি, এটা এটাই বলতে হবে। যা- এখন ধরেন আপনি পড়ছেন বাংলায়, এখন আমেরিকাতে বাংলার কোনো সাবজেক্ট নাই, বা আপনি যেই সাবজেক্টে পড়ছেন সেটা নিউ ইয়র্কে কোনো ভালো ইউনিভার্সিটি নাই, এই কারণে আপনি অন্য স্টেট ডিসাইড করছেন যে হুম, ওই স্টেটে গিয়ে আপনি পড়বেন, এটা বলতে হবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি ওই স্টেটে কেন যাবে, নিউ ইয়র্কে জি কেন স্যার। যাবে না, কারণ ম্যাক্সিমামের ডেস্টিনেশন থাকে নিউ ইয়র্কে। মানে আপনাকে যে কোন ধরনের জি প্রশ্ন স্যার। করবে আপনি জানেন না, আইডিয়াও করতে পারবেন না, কিন্তু সব প্রশ্নের উত্তর আপনি পারবেন, এবং ওইটা মানে বলতে হবে, চুপ করে থাকলে হবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছি। স্যার মানে আমার যে দুর্বলতা, আমার তো মনে হয় এখন পর্যন্ত রেজাল্ট আইছে না, চ্যালেঞ্জে হ্যাঁ, পড়ছি। তা সামনে আসুক, সমস্যা কবে কি? না কবে আবার ডেট দেয়। এখন ধরেন পরীক্ষা খুব কারণ শীঘ্রই হবে এটা যে এখন। সাবজেক্টটা অনেক। বুঝতে পারছি। এখন আপনি চেষ্টা করেন, চেষ্টা ছাড়া কিছু করার নাই, বুঝছেন? কারণ এই কঠিন সাবজেক্ট আপনাকে পড়াশোনা এবার করে, যদি চ্যালেঞ্জে যদি আইসা পড়ে তো আপনি ধরে রাখেন যে এটা 90% যে আসবে না। যে সাবজেক্টটা যে চ্যালেঞ্জে করছি ঠিক। আপ- আপনার কথা আমি বুঝছি, চ্যালেঞ্জে 90%ই আসে না। আপনার মতো কয়েক লাখ স্টুডেন্ট চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, তো ওইগুলা ওই চ্যালেঞ্জ হাতে করছে গোনা এটা ঠিক। কয়েকটা শুধু চেঞ্জ হয়, আর আহামরি চেঞ্জ হয় না, এই আর কি। এটার জন্য কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতাম রেজাল্টের জাতীয় আগে? বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে লাভ নাই, কারণ এখন সব বিশ্ববিদ্যালয়ে অবস্থা খারাপ। প্রশাসন চেঞ্জ হয়ে গেছে, কর্মকর্তা কর্মচারী সব ছাঁটাই। ধরেন আপনি ঢাকাতে 10 বছর ধরে চাকরি হুম, করতেছেন, আপনার আন্ডারে আরো 200 লোক আছে, ওই 200 জনের হুম, মধ্যে ধরেন 190 জনের ট্রান্সফার, হুম, আর আপনার চাকরি নাই।
তাহলে হ্যাঁ হ্যাঁ ওই ঠিকই। জায়গার কি অবস্থা হবে? স্যারই নাই। কারণ 5ই আগস্টের পরে প্রত্যেকটা মন্ত্রণালয়ে, হম, প্রত্যেকটা শিক্ষা খুব খারাপ ইয়েতে, অবস্থা হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার আওয়ামী লীগের লোকজন যেভাবে ঢুকছিল সেইভাবে তারা চাকরি হারাইছে। বা যারা ধরেন যে আওয়ামী লীগের আমলের আগের থেকেই চাটাই চাকরিতে ছিল, চাকরি হারা গেছে চাটাই মানে তাদের ট্রান্সফার হয়েছে। ধরেন একটা লোক 25 বছর ধরে চাকরি করতেছে, হম আর 5 বছর পরে সে রিটায়ার করবে, তাকে আপনাকে ধরেন যে তাকে হম যদি আপনার ওই চাকরি থেকে বাদ নাও দিয়ে থাকে, হয়তো তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, ওই জায়গায় নাই। হম আমাদের এলাকার একটা লোক ছিল, উনি জাতীয় অবশ্যই। বিশ্ববিদ্যালয়ের মোটামুটি ভালো কর্মকর্তা, মানে উপরের পদের। তো ওনাকে ট্রান্সফার করছে বরিশাল, বুঝছেন? তারপরে এই যে খিলগাঁও, ওই পরে তালতলা, এইখানে একটা স্যার ছিল। তো ওনাকে মানে করে রাখছে, ওই সাসপেন্ড করে রাখছে। হম ওনার কোনো দোষ নাই, উনি কিছুই করে নাই। মানে দুর্নীতির ধারে কাছে উনি নাই। কারণ সবাইকে দুর্নীতি করে, ধরেন একটা প্রতিষ্ঠানের 20 জনের মধ্যে 2 জন না, মানে 2 জন বা 3 জন তো ভালো হবেই, তাই না? একেবারে তো সবাই খারাপ হয় না। জি এখন ধরেন আপনি অনেক ভালো, কিন্তু আপনার আমার না ভালো না, লাগতেছে না, বুঝছেন? এই যে আমেরিকান এম্বাসিতে এই ঘটনাটা হয়। এটা ঠিক। আপনার সমস্ত কাগজপত্র ভালো আছে, ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটার দিছে, আপনার আনসার গুলা সবগুলা ভালো হয়েছে, কিন্তু আমি যে ভিসা অফিসার, আমি আপনাকে ভালো মনে করতেছি না, আমি আপনাকে ভিসা দিব না। এটা আমেরিকার ক্ষেত্রে হয়, যেটা অন্য দেশের ক্ষেত্রে হয় না। অন্যান্য দেশে জীবনে এটা ঠিক। আপনার সবকিছু ওকে, আপনাকে ভিসা দেওয়া হবে। কারণ আপনার সাথে আমার কোনো ফেস টু ফেস জি স্যার। ইন্টারাকশন হয় নাই, বা হবেও না। জাস্ট আমি আপনার কাগজপত্র দেখে আপনাকে মানে ভিসা দিলাম, সমস্ত হম ডকুমেন্টস দেখে। আর ইউএস এর ক্ষেত্রে ডকুমেন্টস হলো 20%, 80% হলো আপনার আমি দেখা আপনার পছন্দ হয় নাই, বা আপনার আমার সুবিধাজনক মনে হচ্ছে না। এটা ঠিক। মানে আপনি সাদা কালো সেটা কোনো ম্যাটার না, মানে আপনাকে আমার অবশ্যই। দেশের জন্য ভালো মনে হচ্ছে না। এইটা হলো মেইন রিজন। এই কারণে আমি আপনাকে ভিসা দিব না। জি, এটা ঠিক। ধরেন আমি মনে করতেছি আপনি যদি আমার দেশে আসেন, আপনি এখানে এসে অপরাধ করবেন, সো আপনাকে ভিসা দেওয়া হ্যাঁ হবে না। এটা ঠিক। অনেকে দেখা যায় 2 বার 3 বার দাঁড়ায়, বা মানে অনেকে দেখা দেখা যায় একবার হয় না, 2 বার হয় না, 3বারের সময় হয়েছে। এরকম অনেকেই হয়। তারা ওইটা আবার মানে একটু মানে দেখে যে না, এর ফাইলটা আমি আবার একটু দেখি। বুঝতে পারছেন? আপনার ওইখানে ফেসবুক আইডি দেওয়া থাকবে, ফেসবুক আইডিতে কোনো কিছু থাকলে সব কিছু চেক করে ফেলবে মুহূর্তের মধ্যে। আপনার সাথে একদিক দিয়ে আপনাকে প্রশ্ন করতে থাকবে, এটা আরেক দিক কি দিয়ে হয়, কম্পিউটারে এরকম করে যে কোনো কম্পিউটারে আপনার সমস্ত ডকুমেন্টস দেখতে থাকবে। মনোভাব আছে। বুঝতে পারছেন? আমার আগে ধরেন আমাকে লাস্টে, ফেসবুক আমার লাস্টে যে প্রশ্ন করছে, সব ঠিক অনেকে ওই যে পলিটিক্যাল, মানে পলিটিশিয়ান, বেশি বড় বড় পলিটিশিয়ান হয়ে যায়, দিন রাত 24 ঘন্টা ফেসবুকে এই নেতা ওই নেতা, ওইগুলা দেখবেন ভিসা পায় খুব কম। আবার ধরেন আপনি একটা মিথ্যা কথা বলতেছেন, জি স্যার। মানে বলার মধ্যে কিন্তু একটা ধরন আছে, আপনার মিথ্যাটা যেন মানে সত্যভাবে আপনি বলতে পারেন। জি স্যার। যেমন আমি দেখাইছি, আমি গ্রাজুয়েশনের পরে 5 বছর ধরে মিরপুরে একটা ঠিক। স্কুলে টিচার হিসেবে আছি। তা আমি কি মিরপুরে কোনোদিন গিয়ে পড়াইছি? পড়াই নাই। তো সেটা একটা জি। মিথ্যা কথা না? না না, কিন্তু সেটা এমন ভাবে বলছি যেটা তারা সত্য মানে জি ধরে নিছে। অবশ্যই। এবং আমার মানে মান্থলি স্যালারি দেখাইছে 54,000, যে আমার 2019 সালে আপনার মাস্টার্স কমপ্লিট হয়েছে। তো ওইটা তো আর আমি দেখাইনি, সেটা আমি দেখাইছি 18, এই যে 18 সালে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তো 18 জি থেকে স্যার। মানে 24 সাল, এখানে প্রায় 6 বছর। তো তুমি 6 বছর কি করছো? তুমি যে পড়াশোনার জন্য যাইবা, এই 6 বছর কি করছো? এই 6 বছর আমি চলো। আমার সাবজেক্ট জি। রিলেটেড পড়াশোনা মানে হ্যাঁ করাইছি, স্টুডেন্টদেরকে আমি পড়াইছি। কোথায় পড়াইছো সেটার নামও দিতে হয়েছে, কত টাকা স্যালারি পাইছো সেটাও দিতে হয়েছে।
এটা দুইবার জিজ্ঞাসা করছে, ধরেন আপনি একবার বইলা ফেলছেন, পরে মনে করছেন যে আর জিজ্ঞাসা করবে না, তো মিরপুরের জায়গায় বইলা দিলেন যে ধানমন্ডি। আর এমনিতেই তো ওইটা ওই এম্বাসির ভিতরে ঢুকলেই আপনার ধরেন যে ঠিকই। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ধরেন এম্বাসির ভিতরে ঢুকলেই আপনার মনে হবে যে আমি এ কোন জায়গায় পড়লাম। এই আর কি, তো কনফিডেন্ট থাকতে হবে। আর আপনার এখন হইলো, আপনার এমনিতে যদি এমনি ক্ষেত্রে কানাডা হচ্ছে তিনটা দেশ। কানাডায় আপনি স্টুডেন্ট ভিসা যেতে চাইলে আপনার স্কোর আলো মানে স্কোর ধরেন আরো ভালো থাকতে হবে। আর যদি আপনি ভিজিট ভিসা যেতে চান, আপনার ব্যাংক স্টেটমেন্ট অনেক ভালো হইতে হবে, 60-70 লাখ টাকার মতো থাকতে হবে। হুম, আর আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনি হুম, ভিজিট ভিসায় যে কোনো দেশের ভিসা পাইতে পারেন, কিন্তু আপনার মানে ওই যে আপনি অনেক দেশে ঘুরছেন ওইরকম একটা হিস্ট্রি থাকতে হবে পাসপোর্টে। আপনি কোনো দেশে যান নাই, আপনি ইউএস এর ভিসা পাবেন, হ্যাঁ পায়, অবশ্যই এটা অনেকেই ঠিক। পায়, কিন্তু ওটা খুব কম। 99% দেখা যায় যে তাদের অনেক একটা লম্বা ওই ট্রাভেল হিস্ট্রি থাকে, যে আমি অনেকগুলা দেশ ঘুরছি, 10টা 12টা দেশ ঘুরছি, এখন আমি আমেরিকা যেতে চাই, কানাডায় যেতে চাই, তখন তাদের ভিসাটা অ্যাপ্রুভ হয়। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে স্যার? অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আইএলটিএস এর স্কোর ভালো লাগবে, আপনার মাস্টার্স এর জন্য লিস্ট 7 লাগবে, হুম, একাডেমিক স্কোরটাও ভালো থাকতে হবে। আচ্ছা। ইয়ে আমাদের সাথে ইয়া দিয়ে পিটি দিয়া আমাদের পিটিতে মাত্র ইয়ে পাইছে, হ্যাঁ 62 পাইছে। পরে মাস্টার অনেকদিন সময় 1 বছর সময় পরে এর ইয়াটা দিছে। কোনো সমস্যা নেই, এখন ওই মানুষের চিন্তা বাদ দেন, আপনি আপনার চিন্তা করেন। আপনার জন্য সাজেশন থাকবে, আপনার যদি মনে হয় যে আপনি মেন্টালি একটু সিক, হ্যাঁ, তাহলে আপনি ছুটি টুটি নিয়ে হুম, ঘুরতে যান। হুম, হয় আপনি ঘুরতে যান 5-6 দিনের জি জন্য, স্যার। ওই কক্সবাজার, তারপরে ধরেন যে আপনার ওই ওই দিক দিয়ে যা আছে, তিন পার্বত্য চট্টগ্রাম সব ঘুরে আসেন। আর নাইলে ধরেন যে প্রত্যেক শুক্রবারে গিয়ে ওই যে বসুন্ধরায় গিয়ে সিনেমা দেখেন 500 টাকা খরচ করে। কারণ জীবনে আপনার সব দরকার, খালি কাজ করবেন গাধার মতো খাটবেন, এইখানে ওইখানে যাবেন, জি স্যার। একটা মেন্টাল আপনার কোনো শান্তি নাই, পিস নাই। অনেক সময় দেখা যায় যে আপনি ওই লম্বা সময় ধরে কাজ করতেছেন, এটা ঠিক তো হয়। হঠাৎ হঠাৎ করে যদি আপনি 5-6 দিনের একটা ব্রেক নেন, তখন আপনার ব্রেনটা ফ্রেশ থাকে, আপনি কাজেও মনোযোগ দিতে পারবেন, আপনার সমস্ত ডিপ্রেশন আপনার দূরে চলে যাবে। হ্যাঁ। আর ওই কে কি করছে না করছে, কে কোন দেশে গেছে ওইগুলা চিন্তা বাদ দেন। আপনার লাইফ, আপনি বর্তমানে ভালো আছেন, এর থেকে আরো ভালো কিছু করতে হবে। আমার সেটার জন্য আমার পড়াশোনা লেখালেখি। করতে হবে, আইএলটিএস এ ভালো স্কোর তুলতে হবে, বিদেশের জন্য চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। আর ওই যে একটু পরে পরে আপনার রাগ উইঠা যায়, মেজাজ গরম হয়ে যায়, জি স্যার, এটার আমার একটাই কারণ, চিন্তাই মানে থাকে। আমার যেটা মনে হয়, হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা, হ্যাঁ, সাকসেস কেন হইতে পারতেছেন না, ওর মতো হতে পারতেছি না কেন। তো এগুলা না করে ঘুরতে যান কোথাও, জি ঘোরাঘুরি স্যার, জি। করলে মনটা ভালো থাকবে। মানে ঘোরাঘুরির উদ্দেশ্য কি, যে নিজের পিছনে আপনি ইনভেস্ট করেন। বাড়িতে 3-4 দিন থাকে। বাড়িতে থাকা বাইরে তো, 3-4 দিন বাড়িতে তো থেকে সারা আইসি জীবনই জানো, রয়েছেন, মানে মোটামুটি এখন একটু একটা পা নতুন ব্যথা হয়ে জায়গায় যান। যায়। ধরেন আপনি ওই মধুপুরে যাইতে হুম, পারেন, টাঙ্গাইল, তারপর আপনার মানে পাহাড়ি অঞ্চলে যাইতে পারেন, বা ধরেন সমুদ্রের দিকে যাইতে পারেন, কুয়াকাটা গিয়া ঘুরে আসলেন, সেন্ট মার্টিন তো যাওয়া বন্ধ। মানে আপনার একটা কি ব্রেক জি দরকার, স্যার। একভাবে সারা জীবন চলা যায় না। আসলে এটা তো আমি এক গেমই হয়ে গেছি কেন দেখেন স্যার, আমার যে অফিসটা হয়ে যায়, আমি রাত্রে অফিসে থাকছি, হ্যাঁ যে কিন্তু আমি একলা। তো রাত্রে 3টার পরের থেকে নিয়ে আমি আমি সজাগ হয়ে গেছি 2টা বাজবে। তো রাত্রে হুম, 3টার পর থেকে নিয়ে শৈল মানে কিরকম একটা মানে জ্বালা শুরু হয়েছে, 3টা বুঝতে থেকে পারছি। 5টা পর্যন্ত। পরে এবং এগুলো ঠিক আপনি আপনি যদি পরে কোথাও যদি আবার ঘুরতে যান,
আপনি ওই 5-6 দিন একেবারে আপনার উম, মানে ঘরের 2-1 জন ছাড়া কারোর সাথে মোবাইলেও কথা বলবেন না। অফিস টফিস সব বাদ। মনে করবেন যে আমার চাকরি নাই। 5-6 দিনের ছুটি নিছি মানে কি, আমি শুধু আমার বাবা মার সাথে কথা বলবো যে আমি ভালো আছি, তোমরা ভালো থাকো, ঘুরতাছি। সাবধানে ঘুরবেন, সৃষ্টিকর্তারে স্মরণ রাখবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো দুর্ঘটনার শিকার না হন। এবং ধুমধারাক্কা ঘুরবেন, খরচ করবেন নিজের পিছনে, খাইবেন, ভালো জিনিস খাবেন, একটা জিনিস কিনবেন, যেই এলাকায় যাবেন সেই এলাকার ঐতিহ্য সম্পর্কে জানবেন, ওইখানে ট্রেডিশন কি সেগুলা আপনি নিয়ে আসবেন, শপিং করবেন। জি স্যার, তা দেখবেন যে আপনার মন টন সব ভালো। এরপরে কাজে আসবেন। আগে যদি 12 ঘন্টা কাজ করতেন তখন 15 ঘন্টা কাজ করতে পারবেন। এটা ঠিক, বুঝছেন? আর ওই যে এটা ঠিক। 5 বছর 6 বছর ধরে কাজ করতেছেন বা যে সময় ধরেই কাজ করতেছেন, কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই। এই আমার আর কাছে কি। স্যার এখন বর্তমানে 5-50 হাজার টাকা আছে, আমি জমায় রাখছি আর কি, যে আমার এই হ্যাঁ, আইএলটিএস এর পিছনে ইনভেস্ট করার জন্য, তো ইন কেস কোনো জমাইতে কারণে আমার পারবেন আপনি আরো, চলে যাবে। বুঝছেন? কারণ আপনি তো আপনার জবটা কন্টিনিউ রাখবেন। কারণ একেবারে বেকার বসে থাকা ঠিক না। আপনি ওই মানে 55 হাজার টাকার স্যার, মধ্যে 15 হাজার টাকা নিজের পিছনে খরচ করেন, কিচ্ছু হবে না। প্রয়োজনে আপনি বিমানে যান, 5 হাজার টাকা লাগবে। যাইবেন আর আসবেন, দশ জি হাজার স্যার, টাকা এটা খরচ ঠিক। কইরা একটা মানে লাইফে একটা নতুন এক্সপিরিয়েন্স। ওই কক্সেস বাজারে গিয়া ওই স্যার অনেক এক্সপিরিয়েন্স। মানে ইয়েতে উড়েন, ওই যে আকাশে উড়েন। এই এই 3টা জিনিস আপনি করেন। জি। বিমানে যাবেন, মানে হেলিকপ্টারে যাবেন, হেলিকপ্টারে আসবেন, আর কক্সবাজারে যায় ওই পাংখা লাগাইয়া ঘুরবেন। 15-20 হাজার টাকায় আপনি ধরেন যে এইটা করতে পারবেন। আহামরি খরচ হবে না। ঢাকা থেকে কক্সবাজার গেলে আপনার সাড়ে যেমন তিন যে হাজার বা আমাদের 4 হাজার টাকা মতো লাগে। আমাদের আমাদের যে ইয়াটা, মানে ঢাকা অফিসটা সম্ভবত সামনে আরো 3-4 মাস থাকবে আর কি। মানে হম। আমাদের একটা কোম্পানি লোনের জন্য এটা দেওয়া, তখন আবার ওই যে বিশ্বরোড চলে যাবো, তখন আমার এই সুযোগটা আর থাকতো না যে পড়াশোনা করার। এই জন্য আমি বুঝতে চিন্তা পারছি। করতেছি এর ভিতরে যত খুঁটিনাটি আছে, মানে হম। আইএলটিএস ব্যাপারে যা আছে সব আমি শেষ করে লামু। পরে আমি চাকরিটা ছাইড়া দিই, ঠিক আছে? এই কিছু টাকা যে যে আছে এটা নিজে বাড়িতে বসে বসে খরচ করবো, পাশাপাশি এই পরীক্ষাটা দিয়ে দিব আর কি, না আমার না, চিন্তা হলো এখন এটা। আপনি পরে শুনেন, চাকরি ছাড়বেন না কখনো। চাকরি ছাড়া সহজ, পাওয়া কঠিন। আপনি যদি মনে করেন যে এটা ওইখানে ঠিক। কাজে গেলে আমি সারাক্ষণ কাজই করতে হবে, পড়াশোনা, আপনি তো আর 24 ঘন্টা কাজ করবেন না, সর্বোচ্চ 12 ঘন্টা। না, ওইখানে ঝামেলা আছে স্যার। এরকম ঝামেলা বলি, ওইখানে কোম্পানির সাথে অন্যান্য এমপ্লয়ি থাকবে, পাশাপাশি যে আমাদেরকে সর্বক্ষণ মনিটরিং করে, যে মানে এটার মধ্যে থেকে অন্য কিছু করুন যাইতো না, এটা হলো মানে তার মানে ইয়ে নির্দেশ, চেয়ারম্যানের নির্দেশ। বুঝতে পারছি। মানে কেউ যদি এটা জানতে পারে বা কেউ যদি লিক করে দেয়, তখন এটা এই ব্যাপারে অনেক কথাবার্তা হইব, এমনকি চাকরিও চলে যেতে পারে, এরকম আর কি। তো পড়াশোনা করলে মানুষের তো, সমস্যা? খারাপ মানুষের তো অভাব নাই। পড়াশোনা সকলের সমস্যা আছে, যদি হ্যাঁ অন্য কোনো আমার যে বেটার পজিশন জায়গা, এলাকা করতে হলে যে ও, আমারটা থাকলে আমারটাতে থাকতে হবে। তো এই বুঝতে এই পারছি। দিক মানে এই সকল দিক দিয়ে বিবেচনা কইরা এখন চিন্তাধারা করতেছি যে ঢাকা তো আছি, আমি চাকরি না চাইরা আর যে চাকুরি না আছে সব শেষ করলাম, পাশাপাশি হলো এই যে পরীক্ষাটা যেটা একটা বিষয় দাও, এই পরীক্ষাটা যেভাবে হোক, সামনে নকল কইরা হোক, ঠিক আছে, পড়িরা হোক, ঠিক আছে, যেভাবে হোক আমি চাইতাছি পরীক্ষাটাতে 50 নাম্বার তোলার লাগে। 50 নাম্বার তুললে মোটামুটি আমার একটা পাশ আসবে। হম। আচ্ছা, তবে আপনি পাঁচটা যেগুলো চলে মানে আসে। চিন্তা করছেন সেটা ঠিক আছে। তবে আপনার ওই নিজের রিফ্রেশের জন্য আপনি একটু ঘুরতে যান, এটা আপনার দরকার আগে। হুম, এটা লিস্ট দুই ঠিক। তিন দিনের জন্য হলেও। ওই ধরেন বৃহস্পতিবার রাত্রে গেলেন, শুক্র এটা- শনি থাইকা রবিবারে চলে আসলেন। কারণ ঘোরাফেরা দরকার আছে জি, জীবনে। এটা ঠিক, এই আর কি। এটা ঠিক। ঠিক আছে তাইলে, কালকে থেকে পড়েন। জি স্যার, আইএলটিএস এর ব্যাপারে কি করতাম আজকে, তো বই আমি যে ওদেরকে আসবে মেসেজ দিছি, স্যার আজকে? বুঝছেন, বইগুলোর জন্য। পরে বলতেছে যে জি স্যার। পাঠাবে পাঠাবে। আর ওদের কাছ থেকে তো অনেকদিন ধরে বই নিয়ে এত মানে দেরি হয় না, হয়তো ভুলে গেছে। কালকেও মেসেজ দিছি। জি, আপনি ওই, তাহলে আমি এক স্যারে, আগামীকাল আইসা বলবো, না?
আমি এক শুক্রবার স্যারের না? ইনফরমেশন দিব নে, ওনার কাছে আপনি অনলাইনে ভর্তি হইয়েন, 7,000 টাকা লাগবে। তো কারণ জি কোনো স্যার। একটা জায়গাতে ভর্তি হওয়া হইলো আপনার জরুরি। তাইলে ধরেন আপনার একটা রুটিন ওয়াইজ ক্লাস করলেন, আর আমার সাথে তো প্র্যাকটিস করবেনই। জি কিন্তু স্যার, আপনি এই কারো যে তো কাছে আপনি ধরেন যাইতাছি। মানে কারো আন্ডারে ভর্তি হয়ে থাকলে ওইখানে যদি হুম। 40 জন 50 জন থাকে, ওই তাদের সাথে সাথে আপনার পড়াটা ভালো হবে। কম পড়েন কিন্তু ওই কন্টিনিউয়াস কি থাকবে আর কি। কোনো কিছু এটা ঠিক। তবে আমার কিছু কাজ আছে, কনসিস্টেন্সি। এগুলো কিন্তু হয়ে থাকে না। হুম। তাহলে আমার সহজ হয়ে থাকে ব্যাপারটা এরকম। দেখা যাক পরবর্তীতে ঠিক আছে সৃষ্টিকর্তা কি করে। তবে চেষ্টা আমার কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। আমি একটা বছর আমি আপনার চেষ্টা করবো যেভাবে হোক, ঠিক আছে, নিজের উন্নতি করার প্রোগ্রেস করার জন্য। না, মানুষ চেষ্টা পারে, করলে আমি পারবেন। পারতাম না। চেষ্টা, মানুষের চেষ্টা করছে আর পারে না এরকম নজির নেই। তো চেষ্টা করেন, সবকিছুই সম্ভব। এই আর কি। এর ভিতরে আল্লাহ কাছে কোনো ধরনের কোনো যে না পারলাম উন্নতি করে গেলে তো আমরা শেষ, এটাতে ওঠা দাঁড়ানো কঠিন হয়ে যাবে। ঠিক কুড়িয়া আছে তো তাহলে, চলে যেতে পারতাম। থাকেন। কালকে কয়টার সময় ক্লাস করবেন? 7টায়? জি স্যার, 7টা হইলে আমার লাগে বেস্ট, 7টা হইলে 7টা থেকে ইয়ে করলে আর 9টা মতো এর ভিতরে শেষ করলাম আমরা। পরে আবার উঠুন দাঁড়া, পরে ডিউটি টাইম শুরু হয়ে যাবে। আর আমার লাগে একটা কঠিন হয়ে যাবে জিনিসটা। ওকে পরে তাহলে। আবার ম্যানেজার ফোন দেয়। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে।